নমস্কার, আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। মমতা ব্যানার্জির কাছে ফাইনাল একটা লিস্ট তৈরি হয়ে গেছে আগামী বিধানসভা নির্বাচন 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। সেই ফাইনাল লিস্ট থেকে যে রথী মহারথীরা বাদ গেলেন, এরকম 23 জন রথী মহারথীর নাম পেয়েছি। সেই 23 জন রথী মহারথী যারা মমতা ব্যানার্জির লিস্ট থেকে সরাসরি বাদ। আমরা আগেই দেখেছি যে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে রাজনৈতিকগতভাবে সাংগঠনিকভাবে গোটাটাই অভিষেক ব্যানার্জির হাতে। অভিষেক ব্যানার্জির কাছে প্রথম অনুমতি নিয়ে তারপরে মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলে আপনাকে তৃণমূল কংগ্রেসের কাজটা করতে হবে। শোভনদেব চট্টোপাধ্যায় সর্বশ্রেষ্ঠ উদাহরণ। অভিষেক ব্যানার্জির সঙ্গে কথা বলার পর, গ্রিন সিগন্যাল পাওয়ার পর মমতা ব্যানার্জির কাছে গিয়ে কথা বলে তিনি দলে যোগদান করলেন। একরকম দলে যোগদান করাই বলে, আনুষ্ঠানিকভাবে হয়নি, কিন্তু দলে যোগদান তিনি করবেন। তিনি প্রার্থীও হবেন, বেহালা পশ্চিম কেন্দ্র থেকে তিনি প্রার্থী হবেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। পূর্ব থেকেও তাকে প্রার্থী করা হতে পারে, সেক্ষেত্রে রত্নাথ চ্যাটার্জিকে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে বেহালা পূর্ব থেকে। আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তবে বৈশাখী ব্যানার্জির একটা সম্ভাবনা আছে নন্দীগ্রাম থেকে, যেটা অভিষেক ব্যানার্জি তাকে অফার দিয়েছে। নন্দীগ্রাম থেকে বৈশাখী ব্যানার্জির লড়াইয়ের প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে সেক্ষেত্রে কি হবে, আমরা তালিকাতে কারা কারা নতুন নাম এসছে সেটা পরে কোনো একটা এপিসোডে করব। কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে কাদের কাদের নাম বাদ গেল, 23 জন বিধায়ক। সেই বিধায়কদের নাম আপনাদের সামনে বলবো এক এক করে। প্রথম যার নাম আসছে পরেশ অধিকারী। আপনারা জানেন যে চাকরি চুরি নিয়োগ দুর্নীতি মামলায় পরেশ অধিকারী ফেঁসে গেছে এবং তার কন্যার চাকরি চলে গেছে। সেই পরেশ অধিকারী মেখলিগঞ্জের বিধায়ক, তার টিকিট এবার পাওয়ার আর কোনো সম্ভাবনাই রইল না। কারণ মমতা ব্যানার্জির তৈরি প্রথম যে তালিকা তৈরি হয়েছে সেই তালিকাতে পরেশ অধিকারীর নাম থাকছে না বলেই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি আলিপুরদুয়ারের বিজেপি থেকে যিনি তৃণমূল কংগ্রেসে গেছিলেন সুমন কাঞ্জিলাল, তার নামও বাদ যাচ্ছে। সুমন কাঞ্জিলালের জায়গায় সেখানে তৃণমূল কংগ্রেসের একজন কাউকে প্রার্থী করা হবে। সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ার থেকে টিকিট পাচ্ছে না। এরপরে যে নামটা আসছে খুবই বড় নাম, দীর্ঘদিনের তিনি বিধায়ক ইসলামপুরের আব্দুল করিম চৌধুরী। আব্দুল করিম চৌধুরী সাহেবকে এবার টিকিট দেবে না তৃণমূল কংগ্রেস। অভিষেক ব্যানার্জির সঙ্গে তার একটা দূরত্ব ছিলই এবং তিনি বহু পুরনো নেতা, ফলে তিনি এই সময় মমতা ব্যানার্জি ছাড়া কারোরই নেতৃত্বকে তিনি সেভাবে গুরুত্ব দিচ্ছিলেন না। ফলে আব্দুল করিম চৌধুরী ইসলামপুর থেকে টিকিট পাচ্ছে না। সেক্ষেত্রে আব্দুল করিম চৌধুরীর কংগ্রেসে চলে যাওয়ার এবং কংগ্রেসের হয়ে প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা আছে বলে আমরা খবর পাচ্ছি। ফলে ইসলামপুর কেন্দ্রে একটা জোরদার লড়াই দেখা যেতে পারে। তৃণমূল কংগ্রেস এখানে আব্দুল করিম চৌধুরী যদি দল পরিবর্তন করে তার পুরনো দলে অর্থাৎ কংগ্রেসে ফিরে যান, সেক্ষেত্রে আব্দুল করিম চৌধুরী এবং ওখানে সিপিএমের সমর্থন পেয়ে যাবে আব্দুল করিম চৌধুরী, সেক্ষেত্রে বামেদের সমর্থনটা পাচ্ছে, আর বিজেপির ওখানে একজন প্রার্থী থাকছে। ফলে ওখানে একটা ট্রায়াঙ্গুলার ফাইট হবে। সেক্ষেত্রে ইসলামপুরের এবারের বিধানসভা নির্বাচনের লড়াইটা খুব জমে উঠবে। এরপরে আসছে গোয়ালপুকুর, মোহাম্মদ গুলাম রাব্বানি। গোয়ালপুকুরের মোহাম্মদ গুলাম রাব্বানিও টিকিট পাবে না। আমরা মমতা ব্যানার্জির লিস্টে তার নামও বাদ গেছেন। এই বিধায়ককেও মমতা ব্যানার্জি এবার টিকিট দিচ্ছে না, অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী করছে না। সেক্ষেত্রে মোহাম্মদ গুলাম রাব্বানিরও কংগ্রেসে চলে যাওয়ার প্রবল সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। রাতুয়াতে সমর মুখার্জি, দীর্ঘদিনের বিধায়ক এবং তিনি অনেক বয়স হয়ে গেছে তার, বিধায়ক সমর মুখার্জিকে এবার টিকিট দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। সমর মুখার্জির বয়সও হয়ে গেছে, বয়সজনিত কারণেই সমর মুখার্জিকে টিকিট দেবে না বলে আমরা জানতে পারছি। সমর মুখার্জির জায়গায় সেখানে একজন ঝকঝকে তরুণকে নিয়ে আসছে রাতুয়াতে। এই ঝকঝকে তরুণ আমরা এখনো পর্যন্ত তার নামটা জানতে পারছি না, কিন্তু যেটা জানি তিনি জেলা স্তরে, ব্লক স্তরে রাজনীতি করেছেন, ছাত্র স্তরেরও তার রাজনীতি করার অভিজ্ঞতা রয়েছে। ফলে সেই রকম একজন ঝকঝকে তরুণ রতুয়াতে নিয়ে আসছে আমরা খবর পাচ্ছি তৃণমূল কংগ্রেস সূত্র মারফত। ফলে রতুয়াতে সমর মুখার্জিদের যে যুগ, সেই যুগের অবসান ঘটছে। মমতা ব্যানার্জির প্রথম যে লিস্ট, সেই লিস্টে নাম থাকছে না সমর মুখার্জির, তাদের অবসান ঘটে গিয়ে নতুন প্রার্থী নেওয়া হবে বলে আমরা জানতে পারছি। এরপরে যেটা চলে আসছে মানিকচক, সাবিত্রী মিত্র। ইতিমধ্যেই সেখানে দলীয় কন্দলে জেরবার, মানিকচকে
মালদার মানিকচকে সাবিত্রী মিত্র তার দলীয় কোন্দলে জেরবার, তাকে তার দলের লোকেরাই প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে, এই অভিযোগ সাবিত্রী মিত্র বহুবার করেছেন। সাবিত্রী মিত্রর সঙ্গে ওখানে যে মুসলিম নেতা আছে তার সঙ্গে ভয়ঙ্কর তার একটা ডিফারেন্স তৈরি হয়েছে, তার সঙ্গে তার একটা গোলমালও চলছে। ফলে সাবিত্রী মিত্রকে মানিকচকে আর দেবে না, সাবিত্রী মিত্র বাদ গেল, ফলে তার জায়গায় নতুন একজন নেতা আসছে, নতুন একজন ক্যান্ডিডেট হবে। মানিকচকে সাবিত্রী মিত্রকেও টিকিট দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে সাবিত্রী মিত্র কি কংগ্রেসে যাবে এখনো এই বিষয়টা পরিষ্কার নয়, তবে আমাদের দেখতে হবে সাবিত্রী মিত্র শেষ পর্যন্ত কি করে। এরপরে ভরতপুরের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির ভয়ঙ্করভাবে গোষ্ঠী দ্বন্দ্বে দীর্ণ মুর্শিদাবাদ জেলায়। হুমায়ুন কবিরকে কেন্দ্র করে তার একটা জনভিত্তি রয়েছে, হুমায়ুন কবিরের একটা নিজস্ব জনভিত্তি রয়েছে, যদিও মমতা ব্যানার্জি এই জনভিত্তিকে ভয় পান। সেই জনভিত্তির কারণেই শেষ পর্যন্ত হুমায়ুন কবিরকে কি করবেন এটা নিয়ে একটা দোদুল্যমানতা আছে। হুমায়ুন কবিরের চান্স 50-50। হুমায়ুন কবির যদি শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কাছে গিয়ে আত্মসমর্পণ করেন তাহলে হুমায়ুন কবিরের হয়তো শিখে ছুটতে পারে, কিন্তু প্রাথমিকভাবে হুমায়ুন কবিরের নাম ভরতপুর থেকে তার নাম লিস্ট থেকে বাদ যাচ্ছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। ফলে সেক্ষেত্রে হুমায়ুন কবির মমতা ব্যানার্জির প্রথম যে লিস্ট হয়েছে সেই লিস্টে হুমায়ুন কবিরের নাম বাদ চলে গেছে, অর্থাৎ 294 জনের যে তালিকা হয়েছে সেই তালিকা থেকে হুমায়ুন কবিরের নাম বাদ গেছে ভরতপুর বিধানসভা কেন্দ্র থেকে। সে এবার হুমায়ুন কবির কি করে আমাদের সেদিকে নজর থাকবে। কৃষ্ণনগরে মুকুল রায় থাকবে না, টিকিট পাবে না, স্বাভাবিক কারণেই আপনারা জানেন বিজেপিতে জেতার পর মুকুল রায় তৃণমূলে যোগদান করেছিলেন, তিনি তৃণমূল বিজেপি এরকম একটা তার একটা অবস্থান তৈরি হয়ে গেছিল, মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন বলে অনেকে বলছেন। সেই মুকুল রায় কে টিকিট দেবে না এবার তৃণমূল কংগ্রেস, স্বাভাবিকভাবেই দেবে না, তিনি মানসিকভাবে সুস্থ নন, শারীরিকভাবেও তিনি আর সেইভাবে সক্ষম নন। ফলে কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস নতুন প্রার্থী দেবে। কামারহাটিতে মদন মিত্র মমতা ব্যানার্জির আমি যতটুকু দেখেছি সব থেকে বিশ্বস্ত দুর্দিনের যে সাথী সেই মদন মিত্র, যে মমতা ব্যানার্জির কথায় নিজের জীবন পর্যন্ত দিতে পারত, সেই মদন মিত্র দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ রাজনীতিতে কোণঠাসা। সারদা স্ক্যামের পর তিনি জেল খেটে আসার পরে কামারহাটির এই বিধায়ক মদন মিত্র আবার তিনি এসে নির্বাচনে দাঁড়ান এবং তিনি জয়যুক্ত হন, জয়লাভ করেন। ফলে সেই কামারহাটি সেখান থেকে মদন মিত্রের জয়লাভ হওয়ার পর মদন মিত্র রাজনীতিতে কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে একদম কোণঠাসা। তিনি রিলস, গান, লাউ কুমড়ো এইসব নিয়ে তিনি ছিলেন, দীর্ঘদিন ধরে চলছিলেন। এবার মদন মিত্রের বোধহয় তার যে রাজনৈতিক জীবনের এটা বোধহয় একটা পরিসমাপ্তি ঘটলো বলে অনেকে মনে করছেন। মদন মিত্রকে আর টিকিট দেবেন না, যদিও সেক্ষেত্রে তার ছেলের নাম আসছে, জোরদারভাবে আসছে মদন মিত্র শিবিরের থেকে, যে মদন মিত্রের পরিবর্তে তার ছেলেকে সেখানে প্রার্থী করা হোক কামারহাটিতে, এরকম একটা জোরদার আওয়াজ মদন মিত্র শিবিরের থেকে উঠেছে। যদিও এটা ফাইনাল নয়, তবে 294 কেন্দ্রে মদন মিত্রের নাম থাকছে না, এটুকু আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত যেটুকু জানতে পারছি। এরপরে রাজারহাট গোপালপুর একদম ইয়াং গায়িকা অদিতি মুন্সি, কিন্তু তার এই মুহূর্তে তাকে সরিয়ে, অদিতি মুন্সিকে সরিয়ে সম্ভবত তার হাজব্যান্ড ক্ষেত্রে হয়তো অন্য কিছু ভাবতে পারে, আমরা জানি না, এই ব্যাপারে ক্লিয়ার নয়। কিন্তু অদিতি মুন্সিকে কেন বাদ দেওয়া হচ্ছে রাজারহাট গোপালপুর এই বিধানসভা কেন্দ্র থেকে, এটা যদিও এখনো পরিষ্কার নয় যে অদিতি মুন্সির বাদ পড়ার কারণটা কি, তবে এটুকু বোঝা যাচ্ছে যে অদিতি মুন্সির জায়গায় মমতা ব্যানার্জির নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে রাজারহাট গোপালপুর নিয়ে। কারণ রাজারহাট গোপালপুর এবারে এসআইআর হওয়ার পর রাজারহাট গোপালপুর কিন্তু ভয়ঙ্কর অবস্থা হবে, এটা কিন্তু পরিষ্কার যে এসআইআর হলে রাজারহাট গোপালপুর এই বিস্তীর্ণ অঞ্চলে বহু ভুয়ো ভোটার, মুসলিম, রোহিঙ্গা, মানে বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা, তাদের নাম বাদ যাবে। ফলে রাজারহাট গোপালপুরটা এবার খুব টাফ হয়ে যাবে, যেহেতু মুসলিম ভোটার এবং রোহিঙ্গা ভোটার এই বাদ চলে যাবে। ফলে সেক্ষেত্রে রাজারহাট গোপালপুরে অদিতি মুন্সিকে সরিয়ে যে লড়াই করতে পারবে এরকম কোনো প্রার্থী দেওয়ার কথা মমতা ব্যানার্জিকে সে কারণেই ভাবছে। আমরা এখনো পর্যন্ত এই বিষয়টা ক্লিয়ার নয়, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে রাজারহাট গোপালপুরে অদিতি মুন্সিকে রাখছে না। কারণ একটা হতে পারে, সেটা হচ্ছে এসআইআর হলে ওই অঞ্চল সাফ হয়ে যাবে, তৃণমূল কংগ্রেস যাদের উপর ভিত্তি করে নির্বিঘ্নে এই সিটটা যেতে তারা থাকছে না। ফলে সেক্ষেত্রে কি হতে পারে আমরা দেখব। এরপরে যেটা আসছে বারাসাতে চিরঞ্জিত চক্রবর্তী, তিনি তৃণমূল কংগ্রেসের এই যে রাজনীতিকে মানুষ ঘৃণা করে তৃণমূল কংগ্রেসের, সেই রাজনীতির উল্টো পথে হাঁটা মানুষ। তৃণমূল কংগ্রেসের চুরি, দুর্নীতি, ঠকবাজি, জোচ্চুরি, তোলাবাজি, ধর্ষণ, এই সব কিছুর উল্টো দিকে হাঁটেন বারাসাতের ভালো মানুষ চিরঞ্জিত চক্রবর্তী, অভিনেতা।
তিনি এটাও বলেন যে তার পরিবার নিয়ে তিনি কথা বলেন, কিন্তু তার এই দুর্নীতির বিরুদ্ধে তিনি কথা বলেন। ফলে সেই চিরঞ্জিত চক্রবর্তী যে মমতা ব্যানার্জির গুড বুকে এটা বোঝাই যাচ্ছিল, কারণ তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, কারণ তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। ফলে চিরঞ্জিত চক্রবর্তী এবার আর টিকিট পাচ্ছেন না বারাসত থেকে, আমরা এটা বুঝতেই পারি। এটা মমতা ব্যানার্জির লিস্টে তার নাম নেই। মীনাখার উষারানী মণ্ডল দলীয় দ্বন্দ্বে দীর্ণ, এই উষারানী মণ্ডল মীনাখাতে তাকে টিকিট দেবে, আক্রান্ত হয়েছিল ওখানে তৃণমূল শাহজাহান বাহিনী আরও যারা আছে তাদের দ্বারা আক্রান্ত হয়েছিল। উষারানী মণ্ডলকে তৃণমূল কংগ্রেস আর টিকিট দিচ্ছে না। মীনাখাতে এবার মুসলিম ক্যান্ডিডেটের সম্ভবত ওখানে অন্য কোনো পরিকল্পনা আছে মমতা ব্যানার্জির। তারপরে ওইখানে এসআইআর হলে ওই এলাকাগুলোতে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা এই ভোটগুলো বাদ চলে যাবে। সেক্ষেত্রে উষারানী মণ্ডলকে তারা আর ভরসা রাখতে পারছে না বোধহয় মমতা ব্যানার্জি, সে কারণে উষারানী মণ্ডলকে এবার টিকিট দেবে না, নতুন কাউকে হয়তো টিকিট দেবে। সন্দেশখালীতে সুকুমার মাহাতো টিকিট পাচ্ছে না, একদমই টিকিট পাচ্ছে না, কারণ সন্দেশখালীর আন্দোলনে মমতা ব্যানার্জি সুকুমার মাহাতোর উপর আর ভরসা রাখতে পারছে না। আন্দোলনে সেখানে বিজেপি যে জায়গা করে নিয়েছে, এবং লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন সন্দেশখালী থেকে প্রায় 18,000 ভোটের লিড পেয়েছে বিজেপি ওখান থেকে, এবং সন্দেশখালী সিটটা বিজেপি জিতবে। সেক্ষেত্রে সুকুমার মাহাতো মমতা ব্যানার্জির আর বিশ্বস্ত সৈনিক নয়, মমতা ব্যানার্জির হয়ে আর লড়াই করে তিনি ওই সিটটা জেতাতে পারবেন না। ফলে সুকুমার মাহাতোর বিদায়। এরপরে বেহালা পূর্ব রত্না চ্যাটার্জির বিদায় কথাটা আমি ঠিক বলবো না, প্রথম লিস্টে নাম নেই। সম্ভবত দুলাল দাস মহেশতলাতে বাদ যাচ্ছেন, দুলাল দাসের জায়গায় হয়তো রত্না চ্যাটার্জির নামটা ঢুকবে। মহেশতলা থেকে কেন্দ্র থেকে হয়তো রত্না চ্যাটার্জিকে ক্যান্ডিডেট করতে পারে। আপনারা জানেন শোভন চ্যাটার্জির স্ত্রী তিনি, রত্না চ্যাটার্জি, তাকে হয়তো মহেশতলা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে, এরকম একটা পরিকল্পনা আছে মমতা ব্যানার্জি। তাই বেহালা পূর্বে রত্না চ্যাটার্জি থাকছে না, বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায় থাকবে না। কারণ পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন, যদিও আগামী মাসে তার জেল থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে। জেল থেকে বেরোলে পার্থ চট্টোপাধ্যায় বিধায়ক হিসেবে আবার কাজ করতে পারবেন, বেহালা পশ্চিমে তিনি আবার যাবেন। তার বিধায়ক অফিস খোলারও তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামী যে কাউন্সিলররা রয়েছেন তারা পরিকল্পনা করেছেন তাদের জন্য একটা নতুন, বেহালার মধ্যে যে অফিসটা ছিল সেই অফিসটা আবার নতুন করে তৈরি করা, সেটা তার একটা পরিকল্পনা হচ্ছে। সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় কে টিকিট দেবে না প্রথম লিস্টেই মমতা ব্যানার্জি। 294 জনের যে তালিকা, সেই তালিকায় পার্থ চ্যাটার্জির নাম নেই। ফলে পার্থ চ্যাটার্জির জেল মুক্তি ঘটলেও তার টিকিট প্রাপ্তি ঘটবে কিনা এখনই বলে দেওয়া সম্ভব নয়। মহেশতলায় দুলাল দাসের কথা তো বললামই, দুলাল দাস টিকিট পাচ্ছেন না। এক্ষেত্রে দুলাল দাসের টিকিট এবারে বাজেয়াপ্ত করা হচ্ছে বলা হচ্ছে, কারণ তিনি শারীরিকভাবে অসুস্থ, অক্ষম হয়ে পড়েছেন। দুলাল দাসের জায়গায় তারই কন্যা রত্না চ্যাটার্জি, শোভন চ্যাটার্জির স্ত্রী, তাকে হয়তো টিকিট দেওয়া হতে পারে, এরকম একটা সম্ভাবনা মমতা ব্যানার্জির এরকম একটা পরিকল্পনা আছে। বজবজের অশোক দেব, সম্ভবত অশোক দেবের জায়গায় জাহাঙ্গীরকে টিকিট দেওয়া হতে পারে। গত কয়েকদিন আগে, সপ্তাহখানেক আগে জাহাঙ্গীর ববি হাকিমের সঙ্গে বাড়িতে এসে, ববি হাকিমের বাড়িতে এসে বৈঠক করে গেছেন দুপুরবেলায় 2 থেকে 4টে, প্রায় 2 ঘন্টা ধরে তিনি ববি হাকিমের বাড়িতে বৈঠক করে গেছেন। বজবজ কেন্দ্রে আমরা সেই বৈঠকের পর যেটা জানতে পেরেছি, বজবজ কেন্দ্রে জাহাঙ্গীর, ফলতার জাহাঙ্গীর, তিনি হয়তো টিকিট পাবেন। বজবজে অশোক দেবকে আর টিকিট দেওয়া হবে না, কারণ বজবজে জাহাঙ্গীরের অনুগামীরা রয়েছেন। ফলে ফলতা পরিবর্তন হয়তো হবে না। বজবজে অশোক দেবকে, তা বয়সজনিত কারণে অনেকটা বয়স হয়ে গেছে, সিনিয়র লিডার, ফলে সিনিয়র লিডারদের এবার আর দলে থাকবেন না। নতুন তৃণমূল কংগ্রেস নতুন করে আসবেন, নতুন যোদ্ধা নাম হবে। আজকের সময় দাঁড়িয়ে অশোক দেবকে ক্যান্ডিডেট করছে না, অশোক দেবের নাম বাদ যাচ্ছে বজবজ থেকে, এটা আমরা জানতে পারলাম। মমতা ব্যানার্জির প্রথম তালিকাতে নাম নেই অশোক দেবের। বালিগঞ্জে বাবুল সুপ্রিয়, বিজেপি থেকে আসা বাবুল সুপ্রিয়র টিকিট মিলছে না। বালিগঞ্জে তো নয়, 294 সিটে এখনো পর্যন্ত বাবুল সুপ্রিয় কোথাও নাম নেই। বাবুল সুপ্রিয় ভবিষ্যতে টিকিট পাবে কিনা এর কোনো গ্যারেন্টি নেই। এখনই বাবুল সুপ্রিয় রাজনীতি থেকে অনেকটা দূরে রয়েছে। আমরা যা জানতে পারছি, তিনি আরএসএস এর সঙ্গে যোগাযোগ করছেন দিল্লিতে, তিনি আবার তার নিজের পুরনো দল বিজেপিতে ফিরে আসার জন্য ভাবছেন, পরিকল্পনা করছেন। মমতা ব্যানার্জি সম্ভবত সেই কারণেই বাবুল সুপ্রিয়কে তার প্রথম তালিকাতে রাখেননি বলে আমরা খবর পাচ্ছি। এরপরে যেটা আসছে জোড়াসাঁকোর বিবেক গুপ্তাকে আর টিকিট দেবেন না, কারণ বিবেক গুপ্তার জায়গায় সম্ভবত ওখানে পুরনো তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যে আছেন তার উপরই ভরসা রাখতে চলেছেন মমতা ব্যানার্জি। আমরা যা খবর পাচ্ছি এখনো পর্যন্ত জোড়াসাঁকোতে বিবেক গুপ্তাকে সরিয়ে দিয়ে ওখানে পুরনো বিজেপির যিনি নেতৃত্বে ছিলেন সেই পুরনো নেতৃত্বের উপর আস্থা রাখছেন বলে আমরা খবর পাচ্ছি। মমতা ব্যানার্জি সেই লিস্টে হয়তো সেখানে চলে আসবে, তবে বিবেক গুপ্তার নাম প্রথম 294-এর মধ্যে লিস্টে নেই, আমরা জেনে গেলাম। উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিককে এমনিতেই ওখানে সে কোণঠাসা, ওখানে যিনি সাংসদ রয়েছেন আপনারা জানেন কল্যাণ ব্যানার্জি তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল,
গত লোকসভা বলেছে যে ও থাকলে লোকে ভোট দেবে না, ওকে দেখলে লোকে ক্ষিপ্ত হয়ে যায়, ওর ব্যবহার আচার আচরণ ওর যে জীবনযাত্রা সেগুলো মানুষ ঘৃণা করে, ফলে কাঞ্চন মল্লিককে ওর নিজের নির্বাচনী প্রচারে নিজের গাড়িতে উঠতে দেয়নি। সেই কাঞ্চন মল্লিককে এবার উত্তরপাড়া থেকে টিকিট দেবে না, এটা মনে করা হচ্ছে কল্যাণ ব্যানার্জির রোষে পড়েই কাঞ্চন মল্লিকের টিকিটটা গেল, ফলে উত্তরপাড়া থেকে কাঞ্চন বাদ, গায়া কাঞ্চন গেল। এরপরে বলাগড়ে মনোরঞ্জন ব্যাপারী, এই নকশাল, এই লোকটি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করে, কিন্তু মানসিকতায় নকশালপন্থী এই লোকটি, এবং নকশালপন্থী লোক তৃণমূল কংগ্রেসে এসে এরা টিকিট পেয়েছিল, বলাগড় থেকে ভোটে দাঁড়িয়েও ছিল। এখন এই মুহূর্তে যা পরিস্থিতি যা দাঁড়িয়ে রয়েছে তাতে ওই অঞ্চলে ওকে ঢুকতেও দিচ্ছে না। ওই অঞ্চলে যে তার যে আভ্যন্তরীণ যে লড়াই, সেই লড়াইয়ে মনোরঞ্জন ব্যাপারীকে সাইড লাইনে পাঠিয়ে দিয়েছে। ওখানে বলাগড় থেকে মমতা ব্যানার্জি আর মনোরঞ্জনকে টিকিট দেবে না। চণ্ডীপুরের সোহম চক্রবর্তী, অভিনেতা সোহম চক্রবর্তী বেহালায় থাকে, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর পূর্ব মেদিনীপুর জেলায় এবার একটা সিটও তৃণমূল কংগ্রেস না জেতার সম্ভাবনা তৈরি হয়ে গেছে, একটাও সিট জিতবে না, 16-0 হতে পারে। সেক্ষেত্রে সোহমের মতো এই অভিনেতা যারা পার্ট টাইম পলিটিশিয়ান, মাঝে মধ্যে চণ্ডীপুরের মানুষ দেখতে পায়, পূর্ব মেদিনীপুর জেলায় সোহম টোহমকে দিয়ে আর হবে না, এটা তারা জানে। ফলে ওই এলাকায় সেখানকার ভূমিপুত্রকে দিয়ে লড়াই করার পরিকল্পনা করছে মমতা ব্যানার্জি। তাই সোহম চক্রবর্তী কাজ শেষ, সোহম চক্রবর্তী বোল্ড আউট, এবার ফিরে এসো বাবা তোমার টালিগঞ্জে। এরপরে যেটা আসছে, শেষ যে নামটা পাচ্ছি, মন্তেশ্বরে সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমরা জানি সিদ্দিকুল্লাহর সঙ্গে ওই অঞ্চলে মুসলিম নেতাদের ব্যাপক গোলমাল, সিদ্দিকুল্লাহকে ল্যাংফ্যাং মেরে ফেলে দিয়েছিল স্টেজ থেকে, 2-4 বার স্টেজ থেকে ঠেলেও ফেলে দিয়েছিল সিদ্দিকুল্লাহকে। আমরা জানি এই লোকটি হিন্দুদের বিরুদ্ধে খুব কুৎসিত কথা বলে, হিন্দুদেরকে আক্রমণ করার কথা বলে, মৌলবাদী, একদম ফান্ডামেন্টালিস্ট এই লোকটি, ভীষণ ভয়ঙ্কর ঘৃণা ছড়ায়, মুসলিমদেরকে নিয়ে এই গোলমাল পাকানোর চেষ্টা করে। এর দীর্ঘদিন নজরেও আছে, সেন্ট্রাল আইবির নজরে আছে এই লোকটির কার্যকলাপে, মাদ্রাসা চালায় অনেকগুলো, এবং এর বাইরে থেকে প্রচুর ফান্ড আসে এই লোকটির নামে। ফলে এই লোকটি একটু বড় তালিকায় আছে। মমতা ব্যানার্জি সম্ভবত সব কিছু মিলিয়ে মমতা ব্যানার্জির কাছে নেগেটিভ হয়ে গেছে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী। যদিও মুসলিম তোষণের জন্য সিদ্দিকুল্লাহ চৌধুরী একটি বড় ফ্যাক্টর মমতার কাছে, সেটাও মাথায় রাখতে হচ্ছে। তবে প্রথম তালিকাতে সিদ্দিকুল্লাহ বাদ। এই 23 জন বিধায়ককে আমরা যা দেখতে পেলাম মমতার লিস্ট থেকে বাদ গেছে। শেষ পর্যন্ত কি হয় আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার। সারা রাজ্যের সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের একটা প্রয়াস, সেই প্রয়াস হচ্ছে পিভিসি কার্ডে গীতা। আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষে প্রথম আমরা নিয়ে এসেছি। এখানে একটি স্ক্যানার আছে, স্ক্যান করলেই আপনি গীতা শুনতে পাবেন, দেখতে পাবেন। পিভিসি কার্ডে উপনিষদ, আপনারা এখানে স্ক্যানার আছে, স্ক্যান করলে উপনিষদ শুনতে পাবেন, দেখতে পাবেন। আপনারা সকলে নিজেদের কাছে এটা রাখুন, অন্যদেরকে উপহার দিন। এর মূল্য 120 টাকা করে, একটি গীতা একটি উপনিষদ 120 টাকা করে। যারা এটা সংগ্রহ করতে চান, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম, ঠিকানা, পিনকোড, ফোন নাম্বার এগুলো দিয়ে দিলে আপনি এই 120 টাকা দিয়ে আপনি এটা বুকিং করতে পারেন। যদি অফিস থেকে সংগ্রহ করেন 120 টাকা, আর যদি আপনি বাড়িতে বসে নিতে চান 120 টাকার সঙ্গে কুরিয়ার চার্জ যুক্ত হবে। আপনারা এটা গোটা রাজ্য জুড়ে আমরা সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এই কাজটা আমরা করছি। এটাতে আপনারা যারা এটা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে সত্ত্বর যোগাযোগ করুন। আর গীতা উপনিষদকে কেন্দ্র করে আগামী 2রা নভেম্বর রবিবার ন্যাশনাল লাইব্রেরিতে আমরা একটি সনাতনী উৎসব করছি। যারা সেই সনাতনী উৎসবে আসতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে কার্ড সংগ্রহ করেন।